আমাদের এই চ্যানেলের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল হরর ভার্স। আজ আপনারা শুনবেন হরর ভার্স অরিজিনালসের গল্প অভিশপ্ত পূর্ণিমা। গল্প পাঠে পার্থ, গল্পের সূত্রধার টিম হরর ভার্স। শুনতে থাকুন আজকের গল্প অভিশপ্ত পূর্ণিমা। মধ্যবিত্ত পরিবারের ছেলে কুন্তল, বসবাস কলকাতায়, বয়স 26। বাড়িতে বাবা ছাড়া আর কেউ নেই তার। মা মারা গেছেন 3 বছর ছুঁয়েছে। তার বাবার বয়স এখন 60। সেকালে একটা ছোটখাটো সরকারি কাজে নিযুক্ত ছিলেন। সেই পেনশনের টাকা দিয়ে টুংটাং চলে সংসারটা। সে এখন বাবার হোটেলে খাওয়া ছেলে। চাকরি? হ্যাঁ, একটা চাকরি খুঁজছে। অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছে। সারাদিন চাকরির জন্য ঘুরে বেড়ায়। তার নিজেরও খারাপ লাগে, এত বড় হয়েছে, কিন্তু টাকা পয়সার অভাব আর উঁচু মাপের পরিবার না থাকায় চাকরিটাও আর হয়ে ওঠেনি। সারাদিন চাকরির জন্য ঘুরে বেড়ায়। তার নিজেরও খারাপ লাগে, এত বড় হয়েছে, এখনো বাবার টাকায় বসে খাচ্ছে। এরকম করে আর কতদিনই বা চলবে তার? বাবারও তো বয়স হয়েছে। আরও একদিন সে গেল চাকরির ইন্টারভিউয়ের জন্য। ইন্টারভিউ শেষে বিকালের দিকে বাড়ি ঢুকল। বাড়ি ঢুকতে তার বাবা তাকে জিজ্ঞাসা করে, হয়েছে চাকরিটা? আমার জিজ্ঞাসা করাটাও যদিও ভুল, তাও জানতে চাইলাম। না বাবা, ওরা শুধু বলল আপনি আসতে পারেন। তুমি তো আর শহরের নামডাক করা ব্যক্তি নও। যদি হতে তাহলে হয়তো তোমার ছেলের 2 বছর আগেই চাকরি দেখতে পেতে। কি আর করব, যা কপাল নিয়ে এসেছি তাই হচ্ছে। খুব খিদে পেয়েছে বাবা, কিছু আছে বাড়িতে? ওই 2 মুঠো ভাত আছে, খাবি? না থাক, একটু বাজার দিকে যাব, তখন চা বিস্কিট খেয়ে নেব। আচ্ছা বেশ, আসার সময় তাহলে 1 প্যাকেট আটা আনিস। টাকা আছে না দিতে হবে? না, লাগবে না, আছে। সন্ধ্যেতে বাজারে গেল একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে। চায়ের দোকানে বসে একটা চায়ের ভাঁড়ে চুমুক দিয়ে এটা সেটা ভাবছে। তার বন্ধুরাও সেই এক প্রশ্ন, কি রে, চাকরি হলো? ইন্টারভিউ কেমন হলো? চাকরি না করলে বিয়ে হবে? ইত্যাদি ইত্যাদি। তারা যে চাকরি করে তা নয়, সব এক গোয়ালের গরু। কিছুক্ষণ আড্ডা দিয়ে ফেরার পথে 1 প্যাকেট আটা কিনে কুন্তল মন খারাপ করে বাড়ির দিকে হাঁটা দিল। একদিন সকালবেলা কুন্তল ব্রাশ করতে করতে বাড়ির বারান্দার দরজা খুলে দেখে দরজার নিচে খামে মোড়া একটা চিঠি পড়ে আছে। ব্রাশটা মুখের মধ্যে রেখে খাম খুলে চিঠিটা পড়ে কুন্তল। পড়া শেষ হতে মুখ ধুয়ে তার বাবাকে ডাক দেয়, বাবা, বাবা, ও বাবা, ওঠো ওঠো, এই দেখো। কি হলো কি? সকাল থেকে এত চিৎকার করছিস কেন? এই দেখো আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, প্রাইমারি স্কুলের চাকরিটা। কিরকম ভাগ্য আমার, হ্যাঁ? বাহ বাহ, সকাল সকাল কি খবরটাই না দিলি। আজ তোর মা থাকলে কতই না খুশি হতো। তবে আমার ছেলে তাহলে বেকার নয়। তো কি লেখা আছে একটু ডিটেলে বল শুনি। হ্যাঁ, পড়ছি, শোনো। মিস্টার কুন্তল দাস, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ফিজিক্স, রদুরাপুর প্রাইমারি স্কুল, রদুরাপুর, মুর্শিদাবাদ। কংগ্রেচুলেশনস মিস্টার কুন্তল দাস, আই এম প্লিজ টু ইনফর্ম ইউ অ্যাবাউট ইউর সিলেকশন। কুন্তল জোরে জোরে পড়ে তার বাবাকে শোনায়। সবই তো ঠিক আছে, কিন্তু কোন জায়গায় চাকরিটা পেলি দেখ। আমি এই জায়গার নাম জীবনে শুনিনি। কলকাতা থেকে মুর্শিদাবাদ। হ্যাঁ, সেটাই তো। এত দূর রোজ যাতায়াত করা তো সম্ভব নয় মনে হচ্ছে। আমাকে ওখানে গিয়ে থাকতে হবে, তাছাড়া তো কোনো উপায় দেখছি না।
যাকে ওইসব কথা পরে হবে। অবশেষে একটা চাকরি তো জুটলো। জয়েন ডেট কবে জানো? 20 নভেম্বর। আজ তো 3 নভেম্বর না? হাতে আর বেশি সময় নেই। সব কিছু ঠিকঠাক করে রাখিস, আর কাল একবার পুজো দিয়ে আসবি। যা যা, এখন তোর বন্ধুদেরকে খবরটা দিয়ে আয়। রাতে খাবার টেবিলে কুন্তল তার বাবাকে বলল, বাবা, ওই সন্দীপ আছে না, ওর এক দূর সম্পর্কে মামা সেই গ্রামের সম্বন্ধে জানে। ওই গ্রামের এক ভদ্রলোকের সাথে ওর কথাও হয়েছে। তার নাম রমাকান্ত। আমিও বলেছি, আমার ব্যাপারটা তাকে বললাম। ভদ্রলোক বললেন, চলে আসুন আপনি, আমি কিছু একটা ব্যবস্থা করে রাখবো, থাকার অসুবিধা হবে না। বেশ বেশ, তাহলে তো খুব ভালো। যাওয়ার আগের দিন সব ভালো করে গুছিয়ে রাখিস। আমাকে যেতে হবে না, একা যেতে পারবি? চলে যাবো, এইসব নিয়ে ভেবো না তুমি। রদুরাপুর কলকাতা থেকে সেই গ্রামের দূরত্ব প্রায় 210 কিলোমিটার। গ্রামটা বেশ বড়। গ্রামের স্টেশনে নেমে 10 মিনিটের মেঠো পথ। সামনের পূর্বে একটা ছোট্ট নদী। সেই নদী পেরোলেই চোখের সামনে আসবে একটা গ্রাম। কুন্তল এই গ্রামেরই প্রাইমারি স্কুলের নতুন শিক্ষক এখন। যাই হোক, শেষমেশ কুন্তলের জয়েনিং দিন এলো। সে ব্যাগে সবকিছু গুছিয়ে বাবাকে নিয়ে সকাল 10:30টায় স্টেশনের দিকে রওনা দিল। যেহেতু তার বন্ধুদেরও বলে রেখেছিল, সেহেতু তার বন্ধুরাও তাকে বিদায় জানাবে বলে স্টেশনে এলো। কিছুক্ষণ গল্প করতে মুর্শিদাবাদ যাওয়ার ট্রেন এসে দাঁড়ালো স্টেশনে। যা বাবা, তো ট্রেন এসে গেছে। সাবধানে যাবি, খিদে পেলে কিছু খেয়ে নিস, নিজের খেয়াল রাখবি। বন্ধুদের মধ্যে একজন বলল, ঠিক আছে ভাই, তাহলে এবার যা, তোকে খুব মিস করবো রে। আমিও তোদের মিস করবো ভাই, ভালো থাকিস। বেশ বাবা, আসছি। এই বলেই ট্রেনে উঠে বসলো কুন্তল। হুইসেল বাজিয়ে ছুটতে শুরু করলো ট্রেনটি। যেতে যেতে কত কি ভাবে সে। গ্রামের স্কুলে গিয়ে পড়াবে, কত নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে, অনেক ছাত্রছাত্রী হবে তার, এইসব ভাবতে থাকে। যখন ট্রেন সেই গ্রামের স্টেশনে এসে পৌঁছলো, তখন বিকেল গড়িয়ে এসেছে। কুন্তল ট্রেন থেকে নেমে গুগল ম্যাপটা দেখে মেঠো পথ ধরে হাঁটা শুরু করলো। সন্ধ্যের আকাশে অর্ধচাঁদটা স্পষ্টভাবে ফুটে উঠেছে। চারিদিকে শেয়ালের ডাক আর ঝিঝি পোকার শব্দে পরিবেশটা বেশ গা ছমছমে হয়ে উঠেছে। কুন্তল তার পকেট থেকে একটা সিগারেট ধরে হাঁটার গতি বাড়ায়। কিছুক্ষণ পরে সে আবিষ্কার করল সেই ছোট্ট নদীটি। জলও বেশ আছে। পাশে একটা বাঁশের সাঁকো ভগ্ন অবস্থায় পড়ে আছে। তৎক্ষণাৎ তার নজরে এলো নদীর ওপারে কেউ একজন নৌকা বাঁধছে বাড়ি ফিরবে বলে। কুন্তলা দেরি না করে জোরে জোরে ডাক দেয়, দাদা, ও দাদা, না না, মাঝি ভাই, ও মাঝি ভাই, শুনছেন? আমাকে একটু ওই পারে নামিয়ে দেবেন? ওপার থেকে মাঝি ভাই বলে ওঠে, কে গা আপনি? এত সন্ধ্যাবেলা তো এই চত্বরে সবাই সন্ধ্যার আগে ওপার থেকে বাড়ি ফিরে যায়। আপনি এখন ওই পারে কি করেন? বলছি, কিন্তু আপনি একটু আসুন না এই পারে। আচ্ছা বেশ, এই আপনার জন্য নৌকা খুলছি, টাকা কিন্তু দ্বিগুণ লাগবে। আচ্ছা, তাই নেবেন, আমাকে এসে একটু নিয়ে যান। মাঝি তার নৌকো নিয়ে এপারে এলো। আসেন আসেন, উঠে আসেন, সাবধানে, এই আমার হাত ধরেন। যাক, একটু বসি, অনেক ধন্যবাদ আপনাকে। হুম হুম, ঠিক আছে। কুন্তল কাছে থেকে মাঝিকে দেখে মনে মনে ভাবল, দাদা বা ভাই বলে একটু ভুলই করলাম, এই তো দাদু। মাঝি গুনগুনিয়ে কি সব গানে শুরু করে। সুর থামিয়ে মাঝি বলে, কই বললেন না তো আপনি কোত্থেকে আসছেন এই চত্বরে? আপনাকে কোনোদিন দেখেছি বলে মনে হয় না। দেখবেন কি করে,
আমি কলকাতা থেকে আসছি। আপনাদের এই গ্রামে আমার চাকরি হয়েছে, প্রাইমারি স্কুলে। আপনি তাইলে আমাদের গায়ে নতুন মাস্টার মশাই। বেশ বেশ, তা ভালো। সে বলতে পারেন। কিছুক্ষণ পর নৌকো এপারে এলো। মাস্টার মশাই, এসে গেছি, নামেন। কুন্তল নেমে পড়ল, সঙ্গে মাঝিও। কত টাকা দেব? 20 টাকা। খেয়াঘাট থেকে গ্রামটা স্পষ্ট দেখা যাচ্ছে। কুন্তল মাঝিকে টাকা দিয়ে বলল, আপনিও তো যাবেন গ্রামে, তাই না? চলুন একসাথেই যাই। আগে না মাস্টার মশাই, আমি একবার জমির দিকে যাব, আপনি চলে যান। ভয় পাবেন না, ওই দেখতে পাচ্ছেন গ্রাম, 2 মিনিটের রাস্তা। না না, ভয় কেন পাবো, চলে যেতে পারবো। এই বলেই কুন্তল ভাবল রমাকান্ত বাবুকে একবার ফোন করি, কিন্তু লাভ হলো না। ফোনের ওপাশ থেকে কোনো সাড়া পেল না কুন্তল। সুতরাং কি আর করা, কুন্তল আবার একটা সিগারেট ধরিয়ে এগিয়ে চলল গ্রামের দিকে। গ্রামে ঢুকতেই একটা চায়ের দোকান দেখতে পেল। 2-4 জন লোকও আছে সেখানে। গ্রামের ভিতর বলে হয়তো এখনো লোকজন আছে। এইসব ভেবে এক ভাঁড় চা কিনে একজনকে জিজ্ঞাসা করল, আচ্ছা দাদা, রমাকান্ত বাবুর বাড়ি কোন দিকে বলতে পারেন? সেই লোকজনদের মধ্যে একজন উঠে বলল, আমি রমাকান্ত। কেন বলুন তো, কি ব্যাপার? আমি কুন্তল, কলকাতা থেকে আপনার সাথে ফোনে কথা হয়েছিল। আপনি বললেন। ইস, মাফ করবেন, মাফ করবেন, একদম বুঝতে পারিনি। একবার ফোন করলেই তো পারতেন। আমি ভাইপোকে, ও ভাইপো তো নেই, কাউকে পাঠিয়ে দিতাম স্টেশনেই, তাহলে এত সমস্যা হতো না। করেছিলাম, কিন্তু স্টেশনে না। আমি বুঝতে পারিনি যে এতটা রাস্তা হাঁটতে হবে। আপনাকে তো ফোনে পাওয়াও গেল না, রিং হয়েই যাচ্ছে। কই দেখি। ফোনটা বের করে দেখে কুন্তলের নম্বর থেকে 2টো মিস কল। এ হে, আমার এই ফোনটা যে কি হয়, শুধু মৌমাছি মতো গুনগুন করে, আওয়াজ হয় না। ভাইপো মাঝে মাঝে ঠিক করে দেয়, কিন্তু আবার কি করে হয়ে যায়। যাই হোক, আসুন আসুন, আমার সঙ্গে আসুন। রমাকান্ত বাবু বেশ বড় সড়ো স্বাস্থ্যবান পুরুষ, গলায় একটা কবচ ঝুলছে। বয়স 50-55-এর ঊর্ধ্বে হবে না, দেখে সাহসীও মনে হয়। বাড়ির সামনে এসে দরজাটা খোলেন রমাকান্ত বাবু। আসুন আসুন, ব্যাগটা ওই তক্তা বসে রাখুন। এক ঘটি জল কুন্তলকে দিয়ে বলে, এই নিন, হাত মুখ ধুয়ে নিন। কুন্তল হাত মুখ ধুয়ে তাকে বলল, আচ্ছা, আমি কি এই বাড়িতেই থাকবো? না না, আপনার থাকার জন্য অন্য বাড়ি আছে বাবু পাড়াতে, তবে আজ এইখানে থেকে যান। আমার ভাইপো আজ ওর পিসির বাড়ি, মানে আমার বোনের বাড়ি গেছে, না হলে আপনাকে দিয়ে আসতো। কাল স্কুল থেকে ফিরে এখানেই আসবেন। ভাইপোকে বলবো আপনাকে ওই বাড়িতে নিয়ে যাবে। কাল সকালেই ভাইপো চলে আসবে, আর চাইলে একবার সকালেও দেখে আসতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে স্কুলে যাওয়ার আগে একবার বাড়িটা দেখে নেব। এখন জামা প্যান্টটা চেঞ্জ করে নিই। হ্যাঁ হ্যাঁ, ওই ঘরে যান, রাতে ওই ঘরেই থাকবেন। আমি আপনার জন্য কিছু রান্না করি। রাত 9টা। কুন্তল ঘরে বসে তার বাবার সাথে ফোনে কথা বলছিল। ঠিক তখনই রান্নাঘর থেকে রমাকান্তবাবু কুন্তলের ঘরে প্রবেশ করে বললেন, কুন্তল বাবু, রান্না হয়ে গেছে, চলে আসুন, এবার খেয়ে নেবেন। হ্যাঁ চলুন খেয়ে নিই, খুব ক্লান্ত লাগছে, খেয়েই ঘুমিয়ে পড়ব। তারা দুজনেই খেতে বসলো। খেতে খেতে রমাকান্তবাবু জিজ্ঞাসা করলেন, আপনার বাড়িতে কে কে আছেন? আমি আর বাবা। মা মারা গেছেন 3 বছর আগে। বাবা এখন বাড়িতে একাই থাকেন। ভাবছি কিছুদিন পর এখানে নিয়ে আসবো বাবাকে। আপনার ব্যাপারে তো কিছু জানলামই না, যদিও আমি জিজ্ঞাসাও করিনি। আমার ব্যাপারে জানার আছেই বা কি। আমি আর আমার ভাইপো রঞ্জন, ও আমার কাছেই মানুষ। রঞ্জনের মা বাবা নেই? রঞ্জন যখন খুব ছোট তখন ওর মা মারা যায় যক্ষা রোগে। আর আমার ভাই, মানে রঞ্জনের বাবা, ছোট শিশুটাকে রেখে কোন মেয়ের সঙ্গে সংসার করছে। এখন কোন জাহান্নামে আছে কে জানে।
বাবা একটা শয়তানকে জন্ম দিয়েছিল। বাদ দিই ওইসব কথা। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। তো আমার বাড়ি ভাড়া কত নেবেন? এখন থাকুন তো, তারপর দেখা যাচ্ছে। কুন্তলবাবু, একটা কথা বলা হয়নি আপনাকে। হ্যাঁ, কি কথা বলুন। আপনি রোজ এই বাড়িতেই থাকবেন আমাদের সাথে। সব জেনে শুনে আমি ওই বাড়িতে আপনাকে পাঠাতে পারবো না। প্রথমে মনে হয়েছিল কিছু হবে না, ওখানেই পাঠিয়ে দেব, কিন্তু এখন যাবেন না, ওখানে গেলে বিপদে পড়বেন। হ্যাঁ, কিন্তু ওই বাড়িতে যাব না কেন? কোনো সমস্যা আছে কি? কিসের বিপদ হবে? আসলে বাড়িটা ভালো নয়, ওই বাড়িতে খারাপ কিছু আছে। সবাই বলে ওই বাড়িতে ভূতের বাস। কুন্তল একটু হেসে বলল, ভূত? আমি তো ভূতে বিশ্বাস করি না। আর আপনি কি দেখেছেন? আর আপনি আগে বলেননি কেন এই কথাটা? এখানে আমি থাকলে আপনাদের সমস্যা হবে। তাছাড়া কাল রঞ্জনও এসে পড়বে। আমি ওই বাড়িতেই থাকবো। আগে বলিনি, কিন্তু এখন তো বলছি যাবেন না ওই বাড়িতে। আচ্ছা বেশ বেশ, কাল সকালটাই তো আসুক আগে, তারপর দেখছি কি করব। কুন্তল খাওয়া সেরে হাত ধুয়ে রমাকান্ত বাবুকে শুভরাত্রি বলে তার শোবার ঘরে চলে গেল। বাইরে থেকে রমাকান্ত বাবু বললেন, রাতে কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। কুন্তল তার ফোন থেকে একটা ভূতের গল্প চালিয়ে শুয়ে পড়ল। গল্প শুনতে শুনতে একসময় ঘুমিয়ে পড়ল। কুন্তলবাবু, পরের দিন উঠে পড়ুন। সকালবেলা রমাকান্ত 7টা বাজে। বাবুর ডাকে কুন্তলের আজকে ঘুম তো ভাঙল। স্কুলে যেতে হবে। আমার ভাইপোও চলে এসেছে, যাওয়ার সময় আপনাকে স্কুলের রাস্তাটা দেখিয়ে দেবে। আমি কিন্তু ওই বাড়িটা দেখব। বাড়িটা দেখবেন মানে? আমি তো কাল বললাম ওখানে যাওয়ার দরকার নেই, তাহলে কেন আবার বাড়িটা দেখতে হবে? হ্যাঁ, আমি তো কাল রাতেই বললাম কাল সকালে দেখব কি করব। যদি বাড়িটা ভালো লাগে তাহলে ওখানেই থাকবো, নয়তো আপনার বাড়িতেই থাকবো। কথা বলতে বলতে কখন রমাকান্ত বাবুর ভাইপো রঞ্জন এসে হাজির হয়েছে তারা খেয়ালই করেনি। কুন্তল দেখল একটা 15-16 বছরের ছেলে, গায়ের রং কালো, বড় বড় চোখ করে তাকিয়ে আছে তার দিকে। কুন্তল একবার রমাকান্তর দিকে তাকিয়ে আবার ছেলেটার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, তুমি রঞ্জন তো? হ্যাঁ, আর আপনি আমাদের গায়ের নতুন মাস্টার মশাই। আমাকে জেঠু বলেছে। আচ্ছা, জেনেও গেছো? এই, মাছ এনেছিস? হ্যাঁ, রান্নাঘরে রেখে এলাম। এই বলে রঞ্জন তার সাইকেলটাকে নিয়ে বাড়ি থেকে বেরোনোর সময় বলল, মাস্টার মশাই, আপনার স্কুল যাওয়ার সময় আমি চলে আসব। ততক্ষণে চান টান করে খাওয়া দাওয়া করে নিন। তাড়াতাড়ি চলে আসবে। আমি কিন্তু ওই বাড়িটা একবার দেখব। কোন বাড়ি? ওই যে বাড়িতে আমার থাকার কথা হয়েছে। ওই বাড়িতে থাকবেন নাকি? আপনাকে জেঠু কিছু বলেনি? ওই বাড়িটা অভিশপ্ত বাড়ি। ওই বাড়ির পাশ দিয়ে কেউ যায় না, গেলেই বিপদ। তুমিও শুরু করলে? তুমি এখানেই থাকো, আমি একটু পরেই বেরিয়ে পড়ব। কুন্তল খাওয়া দাওয়া সেরে রঞ্জনকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল। যেতে যেতে কুন্তল বলল, আচ্ছা রঞ্জন, তুমি কি কখনো ভূত দেখেছ? না, দেখিনি, কিন্তু ওই বাড়িতে সত্যি ভূত আছে। আমাদের গায়ের কয়েকজন দেখেছে। তারপর আমার একটা বন্ধু দাদা ভয় পেয়েছিল। আরে ধুর, ওসব কিছু হয় নাকি? সব মনের ভয়, বুঝলে? বাদ দাও এসব কথা। এটা বলো, তুমি কোন ক্লাসে পড়ো? আমি পড়াশোনা করি না। কিছুদিন গিয়েছিলাম স্কুলে, তারপর হঠাৎ জ্বর হয়েছিল। 1 মাস উঠতে পারিনি। তারপর স্কুলে যেতে আর মনই লাগতো না। ব্যাস, আমার পড়া শেষ। আর পড়বে না তাহলে? মাস্টার মশাই, ওই দেখুন বাড়িটা। কুন্তল সঙ্গে সঙ্গে সামনে তাকিয়ে দেখল, হ্যাঁ, কিছু দূরে গ্রামের শেষ প্রান্তে
দাঁড়িয়ে আছে বাড়িটা, আর তার সামনে একটা বড় জাম গাছ। চলো বাড়িটা কাছে থেকে দেখে আসি। আমি ওই বাড়ির কাছে যাব না। যদি ভূতে ধরে তখন কি করব? আরে না না, ধুর পাগল, আমি বলছি তো চলো, বাড়িটা একটু দেখেই চলে আসবো। গিয়েই কিন্তু চলে আসবো। আরে হ্যাঁ রে বাবা, তাই হবে। কুন্তল বাড়ির কাছে গিয়ে দেখলো পুরোনো দিনের নকশা করা পাঁচিল দিয়ে ঘেরা একটা দোতলা দালান বাড়ি, আর সামনে একটা বড় জাম গাছ। বাড়িটা দেখে কুন্তলের পছন্দ হয়ে গেল। বাড়িটাকে দেখতে দেখতে স্বাভাবিকভাবে কুন্তল তার চোখে পড়ল বাড়িটার তালা বন্ধ। তৎক্ষণাৎ কুন্তল রঞ্জনকে জিজ্ঞাসা করল, হ্যাঁ রে, এই বাড়ির চাবি রমাকান্ত বাবুর কাছেই আছে তাই না? হ্যাঁ, এই বাড়ির লোকজন তো এখানে কেউ থাকে না, সবাই শহরের বাড়িতে আছেন। বাড়ির এরকম অবস্থার জন্য চলে গেছেন ওরা। আর জেঠু এই বাড়িতে ছোট থেকে কাজ করত, তাই বাড়িটা দেখাশোনার জন্য জেঠুকে বাড়ির চাবি দিয়ে গেছেন। কিন্তু জেঠু কোনোদিনও আসেন না। চলুন চলুন, এবার আমার ভয় করছে। এই বলে সঙ্গে সঙ্গে রঞ্জন চলে গেল। কুন্তলও চলে গেল। কুন্তল মনস্থির করল সে এই বাড়িতেই থাকবে, কারণ বাড়িটা তার বেশ ভালোই লেগেছে। রঞ্জনকে বলল, শোনো রঞ্জন, তোমার জেঠুকে বলে দিও আমি ওই বাড়িতেই থাকবো আজ থেকে। স্কুল থেকে ফিরে ওই বাড়িতেই উঠব। রঞ্জন আবার বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে রাগে গজগজ করতে করতে চলে গেল। কুন্তল স্কুলে গিয়ে সেখানকার শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলাপ হলো। আজ তার প্রথম দিন, তাই একটা ক্লাসরুমে গিয়ে কিছু ছাত্রছাত্রীদের সাথে পরিচয় করে নিল। স্কুল থেকে ফেরার সময় পেছন থেকে একজন নারী কণ্ঠ ডাক দিলেন, কুন্তল স্যার, ও কুন্তল স্যার। কুন্তল পিছন ফিরে দেখে একটা মেয়ে, যার সাথে কিছুক্ষণ আগে আলাপ হলো, কাকলি ম্যাম। কাকলি ম্যাম কাছে এসে তাকে জিজ্ঞাসা করলো, আপনি তো বললেন কলকাতা থেকে এসেছেন, তো কিছু থাকার ব্যবস্থা হয়েছে? কোথায় থাকবেন? হ্যাঁ, থাকার একটা ব্যবস্থা হয়েছে এই গ্রামেই। এই গ্রামে? এখানে থাকার মতো তো সেরকম কিছু নেই। কোথায় থাকবেন? আরে গ্রামের শেষে একটা বাড়ি আছে না, ওখানেই থাকবো। কথাটা শুনেই ম্যাম একটু অবাক হয়ে কুন্তলের দিকে তাকালেন আর বললেন, আপনি ওই বাড়িতে থাকবেন? আপনি কি পাগল? আর কে বলেছে ওখানে থাকতে? হ্যাঁ শুনেছি সবই, থাকতেও নিষেধ করেছে, কিন্তু আমি ওসবে মানি না। আর বাড়িটা খুব পছন্দ হয়েছে, ওখানেই থাকবো। আপনি ওখানে থাকবেন না, বাড়িটা সত্যি ভালো নয়। আর কেউ যায়ও না তো ওই বাড়ির কাছে। শুনেছি পূর্ণিমার এক রাত্রে ওই বাড়ির একটা লোক মারা যায়, আর তারই আত্মা নাকি ওই বাড়িতে ঘুরে বেড়ায়। আচ্ছা তাই? তাহলে আমিই না হয় বাড়িতে থেকে দেখি কোনো ভূত দেখতে পাই কিনা, কি বলেন? দেখুন, এইসব ব্যাপারে মজা করবেন না। আমি যেটা শুনেছি সেটাই বললাম। আরও শুনেছি ওই বাড়ির লোকটা মারা গেছিল, তার রুমে নাকি আগুন লেগে গেছিল। ডিটেলে আপনাকে বলতে পারছি না, যেটা জানতাম সেটাই বললাম। আচ্ছা বেশ বেশ, আমি মেনে নিলাম। যাই হোক, আপনি আপনি কোথায় যাবেন? মানে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই কাছেই, স্টেশনে, 5-6 কিলোমিটারের মতো রাস্তা। ও আচ্ছা আচ্ছা, আপনি একাই যাবেন? হ্যাঁ, রোজই তো একাই আসি, একাই যাই। এই দেখেছেন, কথা বলতে বলতে অনেকটা বিকেল গড়িয়ে এলো। এবার চলুন তাড়াতাড়ি যাই, আপনাকে তো অনেকটা যেতে হবে। না না, সন্ধে নামার আগেই আমি স্টেশনে পৌঁছে যাই, আপনি চিন্তা করবেন না। কিন্তু আপনার সিদ্ধান্তটা আমার একদমই ঠিক লাগছে না। আরে কিছু হবে না, আগামীকাল দেখবেন আমি সশরীরে স্কুলের ক্লাস নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এবার আমি যাই। হ্যাঁ সাবধানে যাবেন। আপনিও।
রাস্তায় যেতে যেতে কুন্তল দেখল তার সামনে রমাকান্তবাবু দাঁড়িয়ে আছেন। কুন্তল হঠাৎ তাকে এই রাস্তায় দেখে বলল, কি ব্যাপার, এই সময় এখানে আপনি? আপনি তাহলে ওই বাড়িতে থাকবেন? এতবার বললাম তাও। দেখুন, আপনি একটু মিথ্যেই ভয় পাচ্ছেন। আমার কিছু হবে না। বাড়ির চাবি এনেছেন? হ্যাঁ, এই নিন। আর রাতের খাবারটা নিয়ে আসবেন। কাল সকালে রান্নার ব্যবস্থা করবেন। রান্না পারেন তো? আপনাকে তো আর বলে পারা গেল না। হ্যাঁ, চলুন তাহলে আজকের মতো আপনার কাছে খাবারটা নিয়ে আসি। আচ্ছা, বেশ, চলুন। এক্ষুনি সন্ধ্যা নেমে আসবে। আর ওই বাড়িতে গিয়ে যদি কোনো সমস্যা হয় ফোন করবেন। সন্ধে নামতেই কুন্তল তার রাতের খাবারটা নিয়ে বেরিয়ে পড়ল সেই বাড়ির উদ্দেশ্যে। বাড়ির সামনে এসে কুন্তল বুঝতে পারল বাড়িটাতে একটা অদ্ভুত পরিবর্তন হয়েছে। দিনের আলোতে যে বাড়িটা দেখেছিল, এটা কি সেই বাড়িটাই? কুন্তল এই সবে ধ্যান না দিয়ে মেইন গেটটা খুলে ভিতরে ঢুকে পড়ল। বারান্দার দরজাটা খুলতেই একটা বেড়াল বিশ্রী গর্জন করে উঠল। কুন্তল ফোনের টর্চটা জ্বালতেই দেখল তার সামনে একটা কালো বেড়াল তার দিকে হলুদ হলুদ চোখে দেখছে আর গর্জন করছে, যা যা হে, যা যা। বেড়ালটা বারান্দার বাঁ দিকে সিঁড়ি হয়ে উপরে উঠে গেল। কুন্তল মনে মনে বলল, আচ্ছা, এইগুলো তাহলে ভূত। আর এই গ্রামের মানুষেরা সত্যিই একটা বেড়াল আর একটা পুরনো বাড়ি দেখলেই ভূত। দেখি আবার ইলেকট্রিকের ব্যবস্থা করা আছে কি নেই। এই বলেই ফোনের আলোতে সুইচ বোর্ডটা খুঁজে সুইচ দিতেই আলো জ্বলে উঠল। যাক, কারেন্টের ব্যবস্থা আছে তাহলে। তারপর সে নিচের রুমগুলো দেখতে লাগলো। তখনই একটা রুমও বেছে নিল রাতে ঘুমানোর জন্য। ব্যাগপত্র রেখে রুমের জানলাগুলো খুলে রুমের ধুলো মাখা খাটটা পরিষ্কার করে বসতে বাড়ির সব আলো নিভে গেল। এই যা, কারেন্টটাও চলে গেল। খাট থেকে উঠে আবার ফোনের টর্চটা জ্বেলে রমাকান্তবাবুর দেওয়া মোমবাতিটা ব্যাগ থেকে বের করে জ্বালালো। তারপর সে ভাবলো বাবাকে ফোন করবে, কিন্তু ফোনের স্ক্রিনের দিকে চোখ মেলতেই দেখলো ফোনে কোনো রকমেই নেটওয়ার্ক নেই। সে একটু বিরক্ত হয়ে খাটের উপর ফোন রেখে তার জামা প্যান্টটা খুলে এদিক ওদিক দেখতে লাগলো। দেখলো তার রুমের মধ্যে একটা ধুলো পড়া আয়না। আয়নাটা একটু মুছে তার চুলটা ঠিক করে নিল। মোমবাতিটা বাইরে নিয়ে এসে সিঁড়ির দিকে গেল। সিঁড়িতে একটু উঠতেই তার নাকে একটা আঁশটে গন্ধ এলো। নাকে হাত দিয়ে আর একটু উঠে দেখল চারিদিকে মাকড়সার চাল আর সিঁড়িতে টিকটিকি ব্যাঙ মরে পড়ে আছে। তৎক্ষণাৎ কুন্তল অনুভব করতে পারল তার পিছনে কেউ যেন দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে পিছন ফিরে দেখল একটা বহু পুরনো সাদা ধুতি দড়ির উপর টাঙানো আছে। উফ, ভয় পেয়ে গেছিলাম। কালই রমাকান্ত বাবুকে বলবো সব পরিষ্কার করে দেওয়ার জন্য। এই বলে কুন্তল তার রুমে চলে গেল ফোনের নেটওয়ার্ক এসেছে নাকি দেখার জন্য। আবার ফোনটা চেক করলো, কিন্তু না, কোনো রকম নেটওয়ার্ক নেই। কুন্তল আবার বিরক্ত হলো। তারপর সে ফোনে ডাউনলোড করে রাখা একটা গেম খেলতে শুরু করলো। রাত প্রায় 9টা বাজে। কুন্তল গেমটা বন্ধ করে ভাবলো এবার খেয়ে নেওয়া যাক। থলে থেকে খাবার বের করে রাতের খাবার খেতে খেতে মনে মনে ভাবলো, ইস, খেয়ে তো নিলাম, কিন্তু জলের ব্যবস্থা? এই রমাকান্ত বাবু না জলের জন্য তো কিছু বললই না। ওনারও অবশ্য দোষ নেই, উনি তো আসতেই বারণ করলেন। যাকগে, আমার বোতলের জলে আজকে চালিয়ে দিই, কাল সকালে দেখা যাবে। এই বলে এঁঠো থালাটা বারান্দাতে রেখে বাইরে গিয়ে বোতলের জলে হাত ধুয়ে রুমে চলে এলো। রুমে এসে পকেট থেকে সিগারেটটা বের করে দেশলাই জ্বালাতে কোত্থেকে একটা দমকা হাওয়া এসে দেশলাইয়ের কাঠিটা নিভিয়ে দিল। ধ্যাত, এই হাওয়াটা না। এই বলে জানলাগুলো লাগিয়ে দিল
সিগারেটটা ধরালো, তারপর আবার জানলা খুলে দিল। ফোনটা আরেকবার খুলে দেখল, এখনও নেটওয়ার্কের অবস্থা আগের মতোই। আরও দেখল ফোনে চার্জও নেই। যা, ফোনটাও লো ব্যাটারি হয়ে গেছে, আর কারেন্টও নেই। এখনও 10টাও বাজেনি। এত তাড়াতাড়ি কি ঘুম আসে? উফ। সিগারেটটা শেষ করে তার শরীরটা বিছানায় মেলে দিল। মোমবাতিটাও অনেকটা পুড়েছে। মোম আর নেই বললেই চলে। এই বুঝি দপদপ শব্দ করে নিভে যাবে। কিছুক্ষণ পর কুন্তল ঘুমিয়ে পড়ল। মোমবাতিটাও তার সাথে তাল মিলিয়ে ঘুমিয়ে পড়ল। রাত তখন গভীর। বাইরে থেকে প্যাঁচার ডাক শুনতে পাওয়া যাচ্ছে। কুন্তলের একটু পরে ঘুম ভেঙে গেল। হঠাৎ ঘুম ঘুম চোখে কুন্তল দেখতে পেল তার রুমের জানলার সামনে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। বাইরে থেকে আসা জ্যোৎস্নার আলোতে দেখল, হ্যাঁ, সত্যি কেউ দাঁড়িয়ে আছে, আর সে একজন পুরুষ। অস্পষ্টভাবে দেখল তার মুখের একটা দিক যেন পুড়ে গেছে। কুন্তল তাড়াতাড়ি বিছানা থেকে ওঠার চেষ্টা করলো, কিন্তু পারল না। মনে হচ্ছে যেন কেউ পা বেঁধে রেখেছে। আস্তে আস্তে সেই অবয়বটা তার দিকে এগিয়ে আসছে। কাছে এলো, আরো কাছে। অবয়বটা তার দিকে ঝাঁপিয়ে পড়তে কুন্তল চিৎকার করে ঘুম থেকে উঠে পড়ল। বুঝতে পারল সে স্বপ্ন দেখছিলাম। কুন্তল বিছানা থেকে উঠে বসল। তারপর একটু জল খেয়ে সিগারেট ধরিয়ে জানলার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে থেকে আবার সেই প্যাঁচার ডাক শুনতে পেল, যেটা সে স্বপ্নেও শুনেছিল। মনে মনে ভাবল, স্বপ্নের সাথে বাস্তবে তো বেশ মিল। চাঁদের আলো, প্যাঁচার ডাক, শুধু ওই অবয়বটাই নেই। সিগারেটটা শেষ করে আবার শুয়ে পড়ল। পরের দিন সকালবেলা কুন্তল ঘুম থেকে উঠে বাড়ির বাইরে এসে রমাকান্তবাবুকে ফোন করল। কিছুক্ষণ পর রমাকান্তবাবু সেই বাড়ির বাইরে এসে হাজির হলো এবং বলল, বলুন কুন্তলবাবু, আপনার রাত কেমন কাটলো? কোনো সমস্যা হয়েছে নিশ্চয়? না, সমস্যা হয়নি, কিন্তু বাড়িটা একটু অগোছালো হয়ে আছে, একটু গুছিয়ে দেবেন। কি বলেন, কোনো সমস্যা হয়নি? একটুও ভয় পাননি আপনি? ভয় কেন পাবো? আমার তো বেশ ভালোই ঘুম হয়েছে। যাই হোক, আপনি একটু আমার রুমটা পরিষ্কার করে দিলে ভালো হতো। পারবেন নাকি আপনার ভয় লাগবে? না না, পারবো। আর আপনি বলছেন কোনো রকম ভয় পাননি, তাহলে তো কোনো সমস্যা নেই, আমি করে নিতে পারবো। আচ্ছা বেশ। আর বলছি, রান্নার জলের ব্যবস্থাটাও করে দেবেন। আচ্ছা ঠিক আছে, আমি সব করে দেব। কিন্তু আর একটা কথা, এখন থাকছেন ঠিক আছে, তবে পূর্ণিমাতে আপনি থাকবেন না, ওখানে আমার কাছেই থাকবেন। আবার শুরু করলেন? রমাকান্তবাবু আর কিছু না বলে বাড়িতে ঢুকে পড়ল আসবাবপত্রগুলো পরিষ্কার করার জন্য। কুন্তল সেই কথাতে গুরুত্ব না দিয়ে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করলো। স্কুল যাওয়ার সময় রমাকান্তবাবুকে বলল, বলছি চাবিটা আপনার কাছেই থাক, আসার সময় রঞ্জনকে পাঠিয়ে দেবেন। এই বলে কুন্তল চলে গেল। বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে আবার সেই ম্যামের সঙ্গে দেখা। এবারে কুন্তল পিছন থেকে ডাক দিল, ম্যাডাম, ও ম্যাডাম, একটু শুনুন। কি ব্যাপার, আপনাকে আজ স্কুলে দেখতেই পেলাম না? আসলে শরীরটা ঠিক ছিল না, তাই স্কুলের বাগানে বসেছিলাম। যাকে বলুন, ওই বাড়িতে রাত কেমন কাটলো? হ্যাঁ, বেশ ভালোই, কিন্তু কেন বলুন তো? না না, এমনি জিজ্ঞাসা করলাম। আর পূর্ণিমার রাতে কার মারা যাওয়ার কথা বলেছিলেন না? মানে আমাকে যিনি বাড়ি ভাড়া দিয়েছিলেন, তিনি পূর্ণিমাতে থাকতে বারণই করলেন। এমনিতেও অন্য দিনগুলোতেও থাকতে দিচ্ছিলেন না। পূর্ণিমা? হ্যাঁ, পূর্ণিমা রাত্রে ওই বাড়িটা পুরোপুরি পাল্টে যায়।
পূর্ণিমার রাত্রে ওই বাড়িতে যে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। 2 বছর আগেও এই গ্রামের স্কুলে একটা মেয়ে চাকরির জন্য এসেছিল। সেও আপনার মতো ওই বাড়িতে ভাড়া নিয়েছিল, কিন্তু সেই অভিশপ্ত পূর্ণিমাটাই তার জীবনের শেষ পূর্ণিমা ছিল। পরের দিন সকালবেলা তার মৃতদেহটা বাড়ির বাইরে পাওয়া যায়। কথাগুলো শুনে কুন্তলের একটু ভয়ই হলো। ঠিক আছে, এবার আমাকে ওইদিকে যেতে হবে। আসছি তাহলে, সাবধানে থাকবেন। হ্যাঁ, আপনিও সাবধানে যাবেন। সেই সময় রঞ্জন কুন্তলের সামনে এসে দাঁড়ালো আর বলল, আপনি কার সাথে কথা বলছিলেন? আরে এই স্কুলেরই একজন ম্যাডাম। এই নিন চাবি। হ্যাঁ, তুমি বাড়ি চলে যাও, আর দেরি করো না। কুন্তলের বাড়ি ফেরার পথে ম্যামের বলা কথাগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। সে বুঝতে পারছিল কথাগুলো বিশ্বাস করবে না, এড়িয়ে যাবে। কিছুক্ষণ পর সে একটা সিগারেট ধরাতে যাবে, সেই সময় কোত্থেকে একটা বুড়ো লোক এসে বলল, ওই বাড়িতে থাকবেন না বাবু। এই বলে সঙ্গে সঙ্গে সে চলে গেল। বাড়ি ঢুকে সে দেখল রমাকান্তবাবু সব কিছুর ব্যবস্থা করে দিয়েছে। হাত মুখ ধুয়ে তার রুমে চলে গেল আর তার ফোনটা চার্জে দিয়ে দিল। সন্ধে নামতে বাড়ির আলো জ্বেলে দিল কুন্তল। কিছুক্ষণ পরে হঠাৎ করে কারেন্ট চলে গেল। তার সাথে সাথে বিড়ালটা উপর থেকে বিশ্রী গর্জন করে উঠল। উফ, আজকেও আবার অন্ধকারে থাকতে হবে। এই বলে কুন্তল ফোনের আলোতে মোমবাতিটা খুঁজে সেটা জ্বালাতেই দেখল হলুদ হলুদ ক্রোধিত চোখে সেই বেড়ালটা বিছানায় বসে আছে। তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কুন্তল চমকে উঠল। এই, আবার তুই এসেছিস? যা যা এখান থেকে যা। বেড়ালটা আবার সেই বিশ্রী গর্জন করে চলে গেল। কিছুক্ষণ পর সে ভাবল রাতের জন্য কিছু রান্না করি। রমাকান্তবাবু তো সবই দিয়ে গেছেন। বারান্দায় এসে রান্নার জন্য গ্যাসটা জ্বালানোর চেষ্টা করল। না, জ্বলল না। একের পর এক দেশলাই কাঠি নষ্ট হলো, কিন্তু গ্যাস জ্বলল না। ধুর, এবার রান্না কিভাবে করব? এই বলে রুমে এসে বসল। হঠাৎ দোতলা থেকে একটা ক্ষীণ পুরুষ কণ্ঠ কুন্তলের কানে এলো। ফিসফিস করে কি যেন বলছে। কুন্তলের আবার ভয় হলো। মনে মনে ভাবল, আমি ছাড়া এই বাড়িতে কে থাকতে পারে? কুন্তল তার রুম থেকে চিৎকার করে বলল, কে কে আছেন উপরে? কে? দেখুন, কেউ যদি উপরে থাকেন তাহলে এখনই নেমে আসুন। কে আছেন উপরে? না, উপর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। সেই পুরুষ কণ্ঠটা ফিসফিস করে কে যেন বলেই চলল। কুন্তল সাহস করে মোমবাতির আলো নিয়ে উপরে উঠে গেল। উপরে উঠতেই সব চুপচাপ। চারিদিকটা ভালো করে দেখল, কেউ নেই। সে নিচে নেমে এসে দেখল আবার সেই বিড়ালটা তার দিকে অমনভাবেই তাকিয়ে আছে। কুন্তল এইবারে বিড়ালটাকে উপেক্ষা করে চলে গেল। রাত তখন 11টা। কুন্তল বিছানায় বসে গল্পের বই পড়ছিল। আবার সেই ফিসফিস আওয়াজ, আগের থেকে একটু স্পষ্ট। বাড়ির বাইরে থেকে মাঝে মাঝে প্যাঁচার ডাক শোনা যাচ্ছে। কুন্তল বইটা রেখে আবার মোমবাতি নিয়ে উপরে চলে গেল, কিন্তু এইবারে সেই আওয়াজ বন্ধ হলো না। আওয়াজটা বারান্দার শেষের দিকের রুমটা থেকে আসছে। সে এগিয়ে যেতে লাগলো। হঠাৎ মনে হলো তার পেছনে একটা ছায়া মূর্তি যেন দৌড়ে চলে গেল। পিছন থেকে দেখল কেউ নেই। তারপর আবার সে এগিয়ে যেতে লাগলো সেই রুমটার দিকে। একটু কাছে আসতেই দেখল রুমের দরজাটা খোলা।
আর একটু কাছে যেতেই দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল, সাথে সাথে সেই আওয়াজটাও। কুন্তল অনেক ভয় পেয়েছে। সে নিচে নামার জন্য পিছন ঘুরতে একটা আধ পোড়া মুখ ফালা একটা ছায়া মূর্তি তার সামনে। কুন্তল ভীষণ ভয় পেয়ে মেঝেতে ছিটকে পড়ে গেল। সঙ্গে সঙ্গে সেই ছায়া মূর্তিটাও মিলিয়ে গেল। সে মেঝে থেকে উঠে দৌড়ে নিচে নেমে এসে তার রুমের দরজাটা লাগিয়ে দিল। তার পুরো শরীর কাঁপছে আর ঘাম ঝরে ঝরে পড়ছে। সে মনে মনে ভাবল, আমার আমার ওদের কথাগুলো শোনা উচিত ছিল। আমি কালই রমাকান্ত বাবুর বাড়ি চলে যাব। তারপর সে একটু জল খেয়ে শুয়ে পড়ল, কিন্তু তার ঘুম এলো না। কিছুক্ষণ পর আবার সেই ফিসফিস আওয়াজ, আগের থেকে আরো স্পষ্ট। সেই বেড়ালটাও আবার বিশ্রী গর্জন করতে শুরু করেছে। কুন্তল উঠে বসল, কিন্তু বিছানা থেকে এক পাও নড়ল না। কানে আঙুল দিয়েও সেই আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে। এবার রুমের দরজাতেও কে যেন টোকা মারছে। কুন্তল আর সহ্য করতে না পেরে সে জ্ঞান হারালো। জ্ঞান ফিরল পরদিন সকালবেলা। জ্ঞান ফিরতে কুন্তল ঠিক করলো সে আর এক মুহূর্তের জন্যও এই বাড়িতে থাকবে না। সব কিছু গুছিয়ে সে রমাকান্ত বাবুর বাড়ির পথে হাঁটা দিল। কিন্তু তার বাড়ি গিয়ে দেখল বাড়িতে তো কেউ নেই। সে ভাবল হয়তো কোথাও গেছেন, কিছুক্ষণ পর ফিরে আসবেন। কিন্তু স্কুলের সময় হয়ে এলো, তাও ফিরে এলো না। রাস্তা দিয়ে এক ভদ্রলোক যাচ্ছিলেন। তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, রমাকান্তবাবু কোথায় গেছেন বলতে পারবেন? না তো, বলতে পারছি না। তবে আজ তো পূর্ণিমা, হয়তো পাশের গায়ে মন্দিরে বা বোনের বাড়ি গেছে। দেখুন খোঁজ করে। পূর্ণিমার কথা শুনে তার কেমন ভয় ভয় হলো। কি করবে বুঝতে না পেরে স্কুল চলে গেল। স্কুলে গিয়ে ভাবলো কাকলি ম্যামকে কাল রাতের ঘটনাটা সব বলবে, কিন্তু তাকে দেখতেই পেল না। কাল সারা রাত কিছু খাওয়া হয়নি, তাই তার স্কুলে রাখা কিছু খাবার খেয়ে নিল। বিকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে দেখা হলো কাকলি ম্যামের সাথে। আপনাকে অনেক খুঁজলাম, আপনার সাথে অনেক কথা বলার আছে। আমি আজ স্কুলে আসিনি। আর কি হয়েছে কি? আমাকে কেন খুঁজছেন? আপনি ওই বাড়ির জন্য বলেছিলেন না যে বাড়িটা ভালো নয়, ভূত আছে। বলেছিলাম। কেন, কি হয়েছে? সেরকম কিছু না, কিন্তু আমি কাল রাতে খুব ভয় পেয়েছি। ওই বাড়িটা সত্যিই ভালো নয়। কি অদ্ভুত অদ্ভুত আওয়াজ, আর একটা ছায়ামূর্তি, তার মুখটা এক সাইডটা পোড়া। কার সাথে কথা বলছেন আপনি? কুন্তল দেখল রমাকান্ত তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। ওই আমাদের স্কুলের কাকলি ম্যাডাম। কোথায়? কোনো ম্যাডামকে তো দেখতে পাচ্ছি না। কুন্তল দেখল সত্যি ম্যাডাম নেই, উনি অনেকক্ষণ আগেই চলে গেছেন। আপনি কোথায় ছিলেন? আপনাকে সকাল থেকে খুঁজছি। আমি আর ওই বাড়িতে থাকবো না। আপনি ঠিকই বলেছিলেন, ওই বাড়িতে সত্যিই ভূত আছে। কথাটা শুনে রমাকান্তবাবু একটু হাসলেন, তারপর বললেন, কি বলছে? আপনি ভূতে বিশ্বাস করেন না আর এইসব বলছেন? আপনার কারণে আমিও আর ভূতে টুতে বিশ্বাস করি না। চলুন তো দেখি কোথায় ভূত আছে। না না, ওই বাড়িতে যাবেন না, আজ আবার পূর্ণিমা, যাওয়া ঠিক হবে না। আহা, চলুন আমার সাথে। আমি আপনার সঙ্গে থাকছি তো, নাকি? আমি যাব না, আর আপনিও যাবেন না ওই বাড়িতে। আজ আবার পূর্ণিমা, না না না, একদম যাবেন না। আমি বলছি না, চলুন চলুন চলুন। কুন্তল তাকে আটকাতে পারলেন না। রমাকান্তবাবু ওই বাড়ির দিকে হেঁটে চললেন। যদি ওনার কোনো বিপদ হয়, তাই কুন্তলও তার পিছু পিছু গেল। অনিচ্ছা সত্ত্বেও কুন্তলকে সেই বাড়িতে আবার ঢুকতে হলো। আজ বাড়িটাকে যেন খুব অস্বাভাবিক দেখাচ্ছে। মনে হচ্ছে যেন বাড়িটা খুব ক্ষুধার্ত, কাউকে গিলে খেতে চায়। বাড়ি ঢুকতে
সন্ধ্যা নেমে এলো। কুন্তল মোমবাতি জ্বালাতে যাবে, তখনই রমাকান্তবাবু বললেন, মোমবাতিটা জ্বালাবেন না, আমার আলো ভালো লাগে না। রমাকান্তবাবুর কণ্ঠস্বর কেমন একটা অদ্ভুত শোনালো। কিছুক্ষণ পর মেঘের গর্জন শোনা গেল। কালো মেঘে চারিদিক হয়ে এলো। কুন্তল রমাকান্তবাবুকে বলল, চলুন এবার যাই, আমার আমার একদমই ঠিক লাগছে না, ভয় লাগছে আমার, চলুন। ভয় পাবেন না। আচ্ছা, এখানে 2 বছর আগে কোনো মেয়ে মারা গেছিল? আপনি কি করে জানলেন? আমি তো বলিনি। স্কুলের ম্যাডাম বলেছিলেন। রাত তখন 10টা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নেমে এলো। রমাকান্তবাবু একটা জায়গায় চুপ করে বসে আছেন। কুন্তলও চুপচাপ। দুজনেরই মুখে কোনো কথা নেই। হঠাৎ সেই কাল রাতের মতো ফিসফিস আওয়াজ শোনা যাচ্ছে। তার সাথে সেই বিড়ালটাও। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? ওই সেই ওই 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 সেই আওয়াজ। আপনি এখনই এখান থেকে চলুন, চলুন এখান থেকে। আসুন, আমার সঙ্গে আসুন, কিচ্ছু হবে না। রমাকান্তবাবুর কথা মতো সে তার সঙ্গে সঙ্গে উপরে উঠে গেল। সেই ফিস ফিস আওয়াজটা বেড়েই চলেছে। উপরে উঠে বারান্দার সেই শেষের দরজাটার দিকে যেতে লাগলো রমাকান্তবাবু। কুন্তলও তার পিছু পিছু যায়। সেই রুমের দরজার সামনে আসতে বন্ধ হয়ে গেল। তারপর দরজাটা খুলে রুমে ঢুকে যায় দুজনেই। রুমের জানলাগুলো খোলা ছিল। বিদ্যুতের ক্ষণিকের আলো ঘরের মধ্যে পড়তে কুন্তল লক্ষ্য করল তার শরীরের ছায়াটা দেওয়ালে ফুটে উঠেছে, কিন্তু রমাকান্তবাবুর কোনো ছায়ার অস্তিত্ব পর্যন্ত নেই। এ কি করে সম্ভব? সঙ্গে সঙ্গে ফোনের টর্চ জেলে দেখল সেই রুমে সে ছাড়া আর কেউ নেই। সে দরজা খুলে বেরিয়ে এসে দেখল রমাকান্তবাবুর মৃতদেহটা বারান্দায় পড়ে আছে। তবে এই মৃতদেহ আজকের নয়, কিন্তু তিনি কবে আর কিভাবেই বা মারা গেলেন। কুন্তল সিঁড়ি দিয়ে নামতে যাবে, তখনই কোত্থেকে 4-5টা কালো বেড়াল সিঁড়িতে এসে দাঁড়ালো এবং ভীষণ বিশ্রীভাবে কাঁদতে শুরু করলো। সেই বেড়ালগুলো কুন্তলের দিকে এগিয়ে গেল। যখনই বিড়ালগুলো তার দিকে ঝাঁপিয়ে উঠতে যাবে, তখনই কুন্তল তার চোখ বন্ধ করে নেয়। সব নিস্তব্ধ। কুন্তল চোখ খুলে দেখে বিড়ালগুলো নেই, কিন্তু আবার সেই ফিসফিস আওয়াজ শুরু হলো। কুন্তল বুঝতে পারছে না সে কি করবে। হঠাৎ একটা পুরুষ কণ্ঠ ভয়ঙ্করভাবে হেসে উঠল। সে দেখল বারান্দার শেষের রুম থেকে কেউ যেন হেঁটে হেঁটে তার দিকে আসছে। কুন্তল বাবু, আপনাকে তো আমি এখানে আসতে বারণ করেছিলাম। সেই ছায়ামূর্তিটা কাছে আসতেই কুন্তল দেখল কাল এই বাড়ির আসার পথে যে বুড়ো লোকটা তাকে এই বাড়িতে থাকতে বারণ করেছিল, সেই বুড়ো লোকটা। কিন্তু এ কি? লোকটার শরীরের চামড়া পুড়ে যাচ্ছে, তার রূপের পরিবর্তন হচ্ছে, তার মুখটা আধ পোড়া, কুৎসিত, কদাকার হয়ে উঠেছে। কুন্তল উঠে আবার নিচে নামার চেষ্টা করল, কিন্তু পারল না। সেই আধ পোড়া মুখওয়ালা অবয়বটা তাকে ঘিরে ধরেছে। কে কে তুমি? কি চাও? প্লিজ প্লিজ আমাকে যেতে দাও, আমাকে এখান থেকে যেতে দাও প্লিজ। হঠাৎ পুরো বাড়িটা আগুন জ্বলে উঠল। সঙ্গে ছায়ামূর্তিটা ভয়ঙ্কর হেসে উঠল। সেই আগুন যেন কুন্তলকেই দেখছে। তার জামা কাপড়ে আগুন লাগতে শুরু করেছে। ছায়ামূর্তিটা তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে তার দিকে এগিয়ে গেল। তারপর সেই ছায়ামূর্তি কুন্তলের গলা টিপে ধরল। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। সেই ছায়ামূর্তিটা আবার সেই ভয়ঙ্কর ভাবে হাসতে লাগলো।
তারপর তাকে ধাক্কা দিয়ে বারান্দা থেকে নিচে ফেলে দিল। পরদিন ভোরবেলা কুন্তলের জ্ঞান ফিরল। সে দেখল তার হাতে পায়ে কাদা আর আগুনে অনেকটা পুড়ে গেছে। সে তাড়াতাড়ি উঠে ছুটতে শুরু করল। তাকে এই মুহূর্তেই কলকাতা ফিরে যেতে হবে। সে ছুটতে ছুটতে সেই ছোট্ট নদীতে এসে দেখল ওই মাঝিটা নৌকা নিয়ে ওপারে যাচ্ছে। মাঝি, ও মাঝি, শুনতে পাচ্ছ? মাঝি ভাই। মাঝি তার ডাক শুনতে পেল না। সে আপন মনে নৌকা নিয়ে ওপারে চলে গেল। কুন্তল ক্লান্ত হয়ে পড়ল এবং মাটিতে বসে পড়ল। তারপর ভাবল তার হাত মুখ ধুয়ে নেবে। নদীর ধারে গিয়ে সে দেখল নদীর জলে তার কোনো প্রতিচ্ছবি ফুটে উঠছে না। এটা কি করে হতে পারে? কুন্তল আবারও ভালো করে দেখল, না, কোনো প্রতিচ্ছবি নেই। কুন্তল অবাক হয়ে ওখানেই বসে পড়ল। কিছুক্ষণ পর কুন্তল দেখল গ্রামবাসীরা কার যেন মৃতদেহ নিয়ে আসছে। মৃতদেহটা নদীর ধারে এসে নামালো। গ্রামবাসীদের একজন বলল, কি যে দরকার ছিল ওই বাড়িতে যাওয়ার? তাতে আবার কাল পূর্ণিমা ছিল। কুন্তল সেই মৃতদেহটার কাছে এলো, আর তখন একটা দমকা হাওয়া এসে মৃতদেহটার মুখে ঢেকে থাকা কাপড়টা সরিয়ে দিল। সে দেখল মৃতদেহটা আর কারো না, ওটা কুন্তলেরই মৃতদেহ। কুন্তল গ্রামবাসীদের সাথে কথা বলতে চাইল, কিন্তু কেউ তার কথা শুনতে পেল না, এমনকি কাউকে স্পর্শও করতে পারল না। কুন্তল হতবাক হয়ে তার মৃতদেহের দিকে তাকিয়ে থাকে। শুনছিলেন আজকের গল্প অভিশপ্ত পূর্ণিমা। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এরকম আরো গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।